বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আমি বিলকিস নাহার, সহকারী শিক্ষক বাংলা, আবার উপস্থিত হয়েছি তোমাদের সঙ্গে বাংলা সাহিত্য বই নিয়ে। আজকে তোমাদের জন্য আলোচনা করব মোতাহের হোসেন চৌধুরীর শিক্ষা ও মনুষ্যত্ব প্রবন্ধটি। নিশ্চয়ই মাথায় আসছে প্রবন্ধ কাকে বলে। হ্যাঁ, প্রবন্ধ কাকে বলে এই বিষয়টি সম্পর্কে অবশ্যই আলোচনা করব। তার আগে আমরা জেনে নিব যে শিক্ষা ও মনুষ্যত্ব এই প্রবন্ধটিতে কি কি বিষয় আমরা জানতে পারবো বা এই প্রবন্ধের শিক্ষণীয় দিক কি কি। তোমরা একটু লক্ষ্য করো, আমরা এই প্রবন্ধটি থেকে কি জানতে পারবো? লেখক পরিচিতি সম্পর্কে জানতে পারবো, প্রবন্ধটি শুদ্ধ উচ্চারণে পাঠ করতে পারবো, প্রবন্ধ কি সে সম্পর্কে জানতে পারবো, নতুন শব্দের অর্থ জানতে পারবো, প্রবন্ধটি বিশ্লেষণ করতে পারবো, আর প্রবন্ধের মূল বিষয় জানতে পারবো। এখন এসো প্রথমেই আমরা জেনে নিই মোতাহার হোসেন চৌধুরী তারপর জীবনী বা পরিচয়। প্রথমে আমরা তোমরা লক্ষ্য করবে যে তিনি জন্মগ্রহণ করেন 1903 খ্রিস্টাব্দে কুমিল্লা জেলায়। তার পৈতৃক নিবাস ছিল নোয়াখালী জেলার কাঞ্চনপুর গ্রামে। এগুলো আমাদের বহু নির্বাচনী প্রশ্নে আসে। তিনি 1943 সালে বাংলায় এমএ পাশ করেন এবং কর্মজীবন শুরু করেন বাংলা ভাষা ও সাহিত্যের অধ্যাপক হিসাবে। এরপরে ঢাকা থেকে যে প্রকাশিত হয় শিক্ষা পত্রিকা, সেই পত্রিকার সাথে তিনি যুক্ত ছিলেন। যে বিষয়টি না বললেই নয় সেটি হচ্ছে যে শিক্ষা পত্রিকার অন্যতম একটি স্লোগান ছিল, জ্ঞান যেখানে সীমাবদ্ধ, বুদ্ধি সেখানে আড়ষ্ট, মুক্তি সেখানে অসম্ভব। এটি শিক্ষা পত্রিকার উপরেই লেখা থাকত। তা তিনি মোতাহার হোসেন চৌধুরী এই শিক্ষা পত্রিকার সঙ্গে যুক্ত ছিলেন। তিনি ছিলেন সংস্কৃতবান ও মার্জিত রুচি সম্পন্ন একজন ব্যক্তি। তার লেখায় মননশীলতা ও চিন্তার স্বচ্ছন্দ প্রকাশ ঘটেছে। এটি গদ্যের অন্যতম একটি বৈশিষ্ট্য। এবং লক্ষ্য করো, তিনি যে গ্রন্থ রচনা করেছেন তার মধ্যে অন্যতম একটি গ্রন্থ হচ্ছে সংস্কৃতির কথা। এটি তার মৃত্যুর পরে প্রকাশিত হয়। তিনি অনুবাদ গ্রন্থ লিখেছেন, সেটি হচ্ছে সভ্যতা ও সুখ। 1956 সালে 18 সেপ্টেম্বর তিনি মৃত্যুবরণ করেন। এখন দেখো, আরো কিছু বিষয় আছে বহু নির্বাচনীতে, সেগুলোর মধ্যে অন্যতম হচ্ছে তার গদ্যে প্রমোদ চৌধুরীর প্রভাব লক্ষণীয়। কার প্রভাব লক্ষণীয়? প্রমোদ চৌধুরীর। এবং এটি বলেছি যে তার লেখায় মননশীলতা ও চিন্তার স্বচ্ছন্দ প্রকাশ ঘটেছে। এখন এসো আমরা জেনে নেই প্রবন্ধ কাকে বলে। প্রবন্ধ হচ্ছে সাহিত্যের অন্যতম একটি শাখা। প্রবন্ধ সাহিত্যের অন্যতম একটি শাখা। সাহিত্য মূলত বর্ণনামূলক গদ্যকে প্রবন্ধ বলা হয়। লিখবে, প্রবন্ধ শব্দটিকে বিশ্লেষণ করলে আমরা পাই প্রকৃষ্ট রূপে বন্ধন। এই যে প্রকৃষ্ট রূপে বন্ধন কিসের? যে বিষয়বস্তুটিকে তুলে ধরা হয় সেই বিষয়বস্তু এবং চিন্তা, কার চিন্তা? লেখকের চিন্তার। বিষয়বস্তু ও চিন্তার ধারাবাহিক একটি মেলবন্ধনকে বোঝায়। যিনি প্রবন্ধ রচনা করেন অর্থাৎ লেখকের মননশীল ও বুদ্ধিভিত্তিক নাতিদীর্ঘ, অর্থাৎ খুব বেশি বড় হবে না এরকম নাতিদীর্ঘ সাহিত্য রূপকেই প্রবন্ধ বলে। প্রবন্ধে মূলত কোনো বিষয়কে তুলে ধরে তার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। আর প্রবন্ধ রচনার বিষয়, ভাব, ভাষা এগুলো সবই গুরুত্বপূর্ণ। তাহলে আমরা কি মনে রাখবো? যে প্রবন্ধে যে বিষয়টি সম্পর্কে আলোচনা করা হয় সেই বিষয় এবং লেখকের চিন্তার সঙ্গে একটি ধারাবাহিকতা থাকে। আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে শিক্ষা ও মনুষ্যত্ব প্রবন্ধটি। লক্ষ্য করো, শিক্ষা কি? শিক্ষা হচ্ছে জ্ঞান লাভের একটি প্রক্রিয়া। শিক্ষা কি? জ্ঞান লাভের একটি প্রক্রিয়া। শিক্ষার ইংরেজি প্রতিশব্দ তোমরা জানো, এডুকেশন। এই এডুকেশন শব্দটি এসেছে ল্যাটিন শব্দ এডুকেয়ার বা এডুকেতাম থেকে। এই এডুকেয়ার বা এডুকেতাম এর অর্থ হচ্ছে বের করে আনা। কি বের করে আনা? দেখো, মানুষের ভিতরে যে অনেক সম্ভাবনা থাকে সেই সম্ভাবনাকে বাইরে বের করে নিয়ে আসা বা বিকশিত করাই হচ্ছে
শিক্ষা। আর এই যে মনুষ্যত্ব, মনুষ্যত্ব কি? মনুষ্যত্ব হচ্ছে একটি গুণ। কার গুণ? মানুষের একটি গুণ। এই যে মানবতা, সততা, অর্থাৎ মানুষের যত সদ্গুণাবলী আছে, দয়া, মায়া, ভালোবাসা, পরোপকারিতা, সহানুভূতিশীলতা, সৃজনশীলতা, সৃষ্টিশীলতা, এই সব কিছুই এই মনুষ্যত্বের অন্তর্ভুক্ত। ঠিক আছে? অর্থাৎ মানুষের চিরাচরিত বা শাশ্বত স্বভাবের বৈশিষ্ট্য সমন্বিত গুণগুলোকে মনুষ্যত্ব বলে। তাহলে এই গেল, আমরা তাহলে বুঝতে পেরেছি যে শিক্ষা ও মনুষ্যত্ব, এই শিক্ষা কি, মনুষ্যত্ব কি। এখন আমরা লক্ষ্য করব যে কিভাবে আমরা শিক্ষা অর্জন করতে পারবো আর কিভাবে বা মনুষ্যত্ব বোধ সম্পন্ন মানুষ হিসাবে গড়ে উঠতে পারবো। লক্ষ্য করো, প্রথমেই এই যে প্রবন্ধের এইটুকু বলা হয় মুখবন্ধ বা ভূমিকা। প্রবন্ধের শুরুতে লেখক যে কথাগুলো বলেন সেটুকুকে বলা হয় ভূমিকা। দেখি আমরা ভূমিকায় মোতাহের হোসেন চৌধুরী কি বলতে চেয়েছেন। লক্ষ্য করো, তিনি প্রথমেই বলছেন মানুষের জীবনকে একটি দোতলা ঘরের সঙ্গে তুলনা করা যেতে পারে। ঠিক আছে, মানুষের জীবনকে তিনি প্রথমে একটি দোতলা ঘরের সঙ্গে তুলনা করেছেন। জীবসত্তা সেই ঘরের নিচের তলা, আর মানব সত্তা বা মনুষ্যত্ব উপরের তলা। লক্ষ্য করো, জীবসত্তা কি? জীবসত্তা হচ্ছে জীবের অস্তিত্ব। জীবের অস্তিত্ব রক্ষার জন্য যে বিষয়গুলো প্রয়োজন সেগুলোই জীবসত্তার ঘরের অন্তর্ভুক্ত। যেমন অন্ন, বস্ত্র, অর্থাৎ খাদ্য, বস্ত্র, পানীয়, মৌলিক যা কিছু আছে জীবন ধারণের জন্য সেগুলো জীবসত্তার গুরুত্বপূর্ণ। আর মানব সত্তা বা মনুষ্যত্ব হচ্ছে উপরের তলা, অর্থাৎ মানুষ আগে জীব, তারপরে সে এই মানবসত্ব বা মনুষ্যত্ব গুণটি লাভ করে। এই মনুষ্যত্ব গুণটি লাভ করতে কে সাহায্য করে আমাদেরকে? শিক্ষা। লক্ষ্য করবে, প্রথমে মানুষের প্রথম পরিচয় হচ্ছে সে জীব, আর এই জীব সত্তা থেকে সে মনুষ্যত্ব বা মানব সত্তায় উত্তীর্ণ হয় কিভাবে? শিক্ষার মাধ্যমে। হ্যাঁ, মোতাহের হোসেন চৌধুরী প্রথমের ভূমিকা অংশেই এই কথাটি আমাদেরকে বলার চেষ্টা করেছেন। আমরা দেখব যে তিনি কিভাবে এই মানব সত্তা থেকে, অর্থাৎ জীব সত্তা থেকে মানব সত্তার ঘরে আমরা যেতে পারবো সেই দিকটি নির্দেশ করছেন। জীব সত্তার ঘর থেকে মানব সত্তার ঘরে উঠবার মই হচ্ছে শিক্ষা। তাহলে কি বলছেন? যে জীব সত্তার ঘর থেকে মানব সত্তার ঘরে যাবার মই হচ্ছে শিক্ষা। শিক্ষা আমাদের মানব সত্তার ঘরে নিয়ে যেতে পারে। তো শিক্ষার শুরুতেই আমরা আমি কি বলেছি তোমাদেরকে? শিক্ষাটা কি? শিক্ষা হচ্ছে জ্ঞান লাভের প্রক্রিয়া। শিক্ষার মাধ্যমে আমরা যে জ্ঞান লাভ করব, নিজেকে সমৃদ্ধ করব, সেই জ্ঞানই আমাদেরকে মানব সত্তা বা মনুষ্যত্বের ঘরে নিয়ে যেতে পারে। অবশ্য জীবসত্তার ঘরেও সে কাজ করে। কে কাজ করে? শিক্ষা। এখানে সেটাকে জীবসত্তার ঘরেও সে কাজ করে, সে হচ্ছে শিক্ষা। কিভাবে? ক্ষুধ পিপাসার ব্যাপারটি মানবিক করে তোলায় তার অন্যতম কাজ। জীবসত্তার ঘরে শিক্ষার কাজ কি? ক্ষুধ মানে ক্ষুধা, আর পিপাসা মানে তৃষ্ণা। আমাদের ক্ষুধা তৃষ্ণার বিষয়টিকে মানবিক করে তোলে, এটাকে শিক্ষা তার অন্যতম কাজ। কিন্তু তার আসল কাজ হচ্ছে মানুষকে মনুষ্যত্ব লোকের সঙ্গে পরিচয় করিয়ে দেয়া। তাহলে শিক্ষার আসল কাজ কি? মানুষকে মানুষের মধ্যে যে সৎ গুণগুলো আছে, মনুষ্যত্বের সঙ্গে যে গুণগুলো সংশ্লিষ্ট সেই গুণগুলোর বিকশিত করা। বুঝতে পেরেছ? অন্য কথায় শিক্ষার যেমন প্রয়োজনের দিক আছে, তেমনি অপ্রয়োজনীয় দিকও আছে। এখন প্রয়োজনের দিক কোনটি? প্রয়োজনের দিক হচ্ছে এই যে আমাদের জীবসত্তার ঘরের প্রয়োজনগুলো মেটানো, খাদ্য, বস্ত্র, সংস্থান করা, এই দিকগুলো হচ্ছে প্রয়োজনের দিক। আর অপ্রয়োজনের দিক কোনটি? অপ্রয়োজনীয় দিককে দেখো, অপ্রয়োজনীয় দিকই তার শ্রেষ্ঠ দিক। অপ্রয়োজনীয় দিকটা কি? অপ্রয়োজনীয় দিকটা হচ্ছে সে যে কি জীবনকে উপভোগ করতে শেখায়, কিভাবে অনুভূতি সম্পন্ন, কল্পনা প্রবণ মানুষ হিসেবে গড়ে ওঠা যায়, সেই দিকগুলোকে জাগ্রত করে। আর শিক্ষার এই দিকটা যে বড় হয়ে ওঠে না, তার কারণ ভুল শিক্ষা ও নিচের তলার বিশৃঙ্খল জীবসত্তার ঘরটি এমন বিশৃঙ্খল হয়ে আছে যে হতভাগ্য মানুষকে সবসময় সে সম্বন্ধে সচেতন থাকতে হয়। এখন কিভাবে জীবসত্তার ঘরটি বিশৃঙ্খল হয়ে থাকে? দেখো, আমরা যখন শিক্ষা জীবন শুরু করি, আমরা কিসের সঙ্গে পরিচিত হয়? আমাদেরকে একটি ডিগ্রি অর্জন করতে হবে। ডিগ্রি অর্জন করে কি করতে হবে? আমাদের দুঃখ কষ্ট, অর্থের অভাব দূর করতে হবে। ভালো রেজাল্টের সঙ্গে তোমরা সবাই পরিচিত।
তোমরা কিন্তু কখনোই, তোমাদেরকে বলা হয় না যে ভালো মানুষ হও, মনুষ্যত্ব বোধ সম্পন্ন মানুষ হও। কি বলা হয়? A+ পেতে হবে, গোল্ডেন A+ পেতে হবে, তাই না? বাবা ভালো করে পড়, তোকে কিন্তু A+ পেতেই হবে। কখনোই বলে না যে তুই মনুষ্যত্ব বোধ সম্পন্ন মানুষ হ, এই কথাটি কেউ বলে না। কেন বলে না? কারণ আমাদের অর্থের প্রয়োজন, আমাদের অর্থের যে, অর্থাৎ জীবসত্তার যে প্রয়োজনগুলা, সেই প্রয়োজনগুলোর জন্য আমরা সবসময় চিন্তিত থাকি যে আজকে খাচ্ছি, কাল কি খাবো। অর্থাৎ আমাদের ভবিষ্যৎ ভাবনা আমরা ভাবি কিসের জন্য? নিজের অস্তিত্বকে, জীবসত্তাকে টিকিয়ে রাখার জন্য। এই জন্য আমরা যে শিক্ষার অপ্রয়োজনের দিক, সেই দিকটির গুরুত্ব উপলব্ধি করতে পারি না। উপরের তলার কথা সে মনেই আনতে পারে না, অর্থ চিন্তার নিগড়ে সকলে বন্দী। খেয়াল করো, অর্থ চিন্তার নিগড়ে সকলে বন্দী। তাহলে আমরা যে কথাটি আমি মাত্রই বলেছি, ধনী দরিদ্র সকলেরই অন্তরে সেই একই ধ্বনি উত্থিত হচ্ছে, চাই চাই, আরও চাই। তাই অন্য চিন্তা তথা অর্থ চিন্তা থেকে মুক্তি না পেলে অর্থ সাধনায় জীবন সাধনা নয়, এ কথা মানুষকে ভালো করে বোঝাতে না পারলে মানব জীবনের শিক্ষা সোনা ফোলাতে পারবে না। ফলে শিক্ষার সুফল হবে ব্যক্তিগত। এখানে সেখানে দু একটি মানুষ শিক্ষার আসল উদ্দেশ্যটি উপলব্ধি করতে পারবে, কিন্তু বেশিরভাগ লোকই যে তিমিরে সে তিমিরেই থেকে যাবে। তাহলে কি হচ্ছে যে আমরা এই প্রথম ভূমিকা অংশ থেকে কি জানতে পারছি যে মোতাহির হোসেন চৌধুরী মানব জীবনকে দুটি ভাগে ভাগ করেছেন। একটি দোতলা ঘরের সঙ্গে তুলনা করেছেন, তার নিচতলা হচ্ছে জীবসত্তা আর উপরের তলা হচ্ছে মানবসত্তা বা মনুষ্যত্ব। এবং জীবসত্তা থেকে মনুষ্যত্বের ঘরে আমাদেরকে নিতে পারে শিক্ষা, কিন্তু আমাদের মৌলিক প্রয়োজনগুলো না মেটাতে পারার কারণে আমরা কি করি, যে ওই জীবসত্তা নিয়ে এত ব্যতিব্যস্ত হয়ে পড়ি যে মনুষ্যত্ব লোকের আমরা সন্ধান পাই না। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজ এ পর্যন্তই। পরবর্তী অংশ দ্বিতীয় পর্বে আলোচনা করব। সে পর্যন্ত সকলেই ভালো থেকো। ধন্যবাদ।